আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল টিউটোরিয়াল সম্পর্কে আলোচনা করব। তো এই লেকচার থেকে আপনারা এই প্লেলিস্ট থেকে আপনারা খুব সুন্দরভাবে যারা একবারে বিগিনার আছেন এবং যারা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে যাচ্ছে চাচ্ছেন এবং কম্পিউটার নতুন কিনেছেন বা কম্পিউটার সম্পর্কে ভালো এরকম ধারণা নেই বা কারো কাছ থেকে ওরকম হেল্প পাচ্ছেন না, বিভিন্ন কম্পোনেন্ট হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড বা কোনো ইস্যু ট্রাবল শুটিং কীভাবে করে এবং কীভাবে সফটওয়্যার ইনস্টলেশন করে, বেসিক যে পার্টগুলো জানা দরকার, অথবা আপনি একটা জবে জয়েন করবেন কিন্তু জবের মধ্যে তো রিকমেন্ড থাকে 100% বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখে থাকি যে জবের মধ্যে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের বলা হয়ে থাকে যে কম্পিউটার স্কিল মাস্ট বি লাগবে। সেক্ষেত্রে একটা ইমেল কিভাবে রাইটিং করবে, একটা ইমেল কিভাবে সেন্ড করবেন, মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটা আপনি ভ্যালুকপ সূত্র বলেন, ডাটা অ্যানালাইসিস বলেন, যোগ বিয়োগ গুণভাগ ইত্যাদি বলেন, বা আপনি একটা পার্ট টাইম বের করবেন বা আপনার ক্লায়েন্টদের ডাটা স্টোর করবেন, মোবাইল নাম্বার বা নাম্বার অ্যাড্রেস ইত্যাদি স্টোর করবেন অথবা অ্যাটেন্ডেন্স তৈরি করবেন, এগুলা খুব সুন্দর এবং ইজিলি আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেলে সেটা করতে পারি। ইভেন আমরা মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা আরও মোস্ট পাওয়ারফুল সেটা হলো যে ডাটাবেস সিস্টেম নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি, ভিএ নিয়ে কাজ করতে পারি এবং অনেক ইম্পর্টেন্ট মোস্ট আমরা কিন্তু খুব ইজিলি সেটা হ্যান্ডেল করতে পারি। তো সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সামনে আমরা সেই বিষয়গুলো দেখব এবং আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করে কিভাবে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু ধারণা দেওয়া হবে। সো আপনি আস্তে আস্তে দেখতে থাকুন। এখন আমরা মূলত আলোচনা করবো আমাদের কোর্সের মডিউল সম্পর্কে, যে আমরা এই মডিউল থেকে আসলে আমরা কি কি বিষয় শিখবো। তো প্রথমত আমরা ইন্ট্রোডাকশন পার্টে আমরা দেখব বেসিক অফ কম্পিউটার অ্যান্ড ইটস অপারেশন, সেই বিষয়ে আলোচনা করব। আমরা জেনারেশন অফ কম্পিউটার সম্পর্কে আলোচনা করব, ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব, অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার সেই বিষয়ে আলোচনা করব এবং দেখেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো যে কম্পোনেন্টস অফ কম্পিউটার। কিন্তু আপনি কম্পিউটার ইউজ করেন অথচ আপনি কম্পিউটারের কম্পোনেন্ট সম্পর্কে ভালো ধারণা নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা আসলে অনেকটা পিছিয়ে পড়বেন। কম্পোনেন্ট সম্পর্কে ভালো ধারণা না থাকলে আপনি জবের ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করতে পারবেন না। অবশ্যই আপনারা জানেন যে মোস্ট একটা কমন প্রশ্ন সেটা জবের মধ্যে হয়ে থাকে, সেটা হলো যে হোয়াট ইজ সিপিইউ। তাহলে আপনি যদি না জানেন যে সিপিইউটা আসলে কি, হোয়াট ইজ জিপিইউ, হাউ টু ডিফারেন্স সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, তো এই বিষয়গুলো যখন আপনি না জানবেন তাহলে আসলে আপনি কি বেসিক্যালি কিন্তু এই সাইড থেকে আপনি কিন্তু সরে গেলেন। আর বর্তমান যুগটা হলো যে আইটি সেক্টর যুগ, যে যত বেশি আইটিতে এক্সপার্ট সে তত বেশি এগিয়ে থাকবে। তা আপনি মনে করেন যে আপনার যদি একটা পার্সোনাল স্কিল থাকে তার থেকে আপনি কিন্তু অন্যের থেকে কিন্তু আপনি কিছুটা হলে এগিয়ে আছেন। সে যদি আপনার যোগ বিয়োগ গুণভাগ অথবা ম্যাথমেটিক্যাল ফিজিক্সে ভালো হয়, আপনি যদি আইটিতে ভালো হন, তার মানে কি আপনি তার থেকে কিছুটা হলো এগিয়ে আছেন, সেটা মনে রাখতে হবে। সেটা আপনার জব অপরচুনিটির ক্ষেত্রে, আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রভাব ফেলবে এবং ধরেন আপনি দৈনন্দিন নিজের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবেন, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো কম্পোনেন্টসের মধ্যে থাকবে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সিপিইউ, মেমোরি ইউনিটস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং থার্ড মডিউলে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে কম্পিউটার মেমোরি সম্পর্কে আলোচনা করব। মেমোরির মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি জানি, আপনারা হয়তো জানেন যে আসলে আমাদের মোবাইলে যেমন মেমোরি থাকে, কম্পিউটার আসলে বেশ ডিফারেন্ট টাইপ অফ মেমোরি থাকে। সেক্ষেত্রে র্যাম থাকে, রোম থাকে, হার্ড ডিস্ক থাকে, তারপরে আমাদের সেকেন্ডারি মেমোরি থাকে, ক্যাশ মেমোরি থাকে, রেজিস্টার মেমোরি থাকে, মেমোরি ইউনিটস থাকে, বিট থাকে, বাইটস থাকে। তো এখন বিষয়টা হলো আপনি যখন একটা ল্যাপটপ কিনতে যাবেন, ধরেন আপনি একটা পিসি তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি যদি এই বিষয়গুলো ক্লিয়ার একটা কনসেপ্ট ধারণা থাকে তাহলে দেখবেন আপনাকে কেউ আসলে ঠকাতে পারবে না, কারণ আপনি তখন নিজেই একটা ডিসাইড করতে পারেন যে আমি যে কাজগুলো করব তার জন্য আসলে কি কি জিনিস রিকমেন্ড করা দরকার, কি কি জিনিস আমার লাগবে সেই বিষয়ে আপনি একটা ধারণা পাবেন। সেক্ষেত্রে আপনি দেখেন একটা কম্পিউটার কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে উনি আপনাকে 512 একটা এসএসডি দিল অথবা কেউ 128 জিবি একটা এসএসডি দিল, বাট আপনি কাজ করবেন ভিডিও এডিটিং নিয়ে, আপনি কাজ করবেন সাপোজ বিশাল প্রজেক্ট নিয়ে কাজ করবেন বা আপনি মুভি তৈরি করবেন এক্সেট্রা, সেক্ষেত্রে আপনার আসলে 120 জিবি আসলে কোনো কাজেই আসবে না, আপনার সফটওয়্যার ইনস্টলেশনে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তো অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যখন একটা কাজ করবেন তার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কোন টাইপের আপনি ব্যবহার করবেন, কোন স্টোরেজ ব্যবহার করবেন। এখন আপনি ভিডিও এডিটিং করতেছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু জিপিইউ অবশ্যই মাস্ট বি, আপনার জিপিইউ লাগবে। সেক্ষেত্রে আপনি যদি জিপিইউ আপনি ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। তো এখন উনি তো আপনাকে বলবে না বা উনি তো জানবেই না যে আপনি আসলে
আসলে আপনার পারপাসটা কি, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই সেটা সবসময় মাথায় রাখবেন। সেই বিষয়টা হলো যে আপনি কোন পারপাসে সেটা ব্যবহার করতেছেন সেটা আগে ক্লিয়ার করবেন, এবং এই বিষয়গুলো নিয়ে যখন আপনার ধারণা থাকবে, ক্লিয়ার কাট একটা ধারণা থাকবে, সেক্ষেত্রে আপনার নিজেরটা নিজেই ডিসাইড করতে পারবেন, কারো কাছে সেটার জন্য যেতে হবে না। দেন আসেন 4 নাম্বার মডিউল, সেটা এখানে আমরা আলোচনা করবো যে অপারেটিং সিস্টেম সম্পর্কে। তো হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? উইন্ডোজ, লিনাক্স, আইওএস, ম্যাক এবং ক্রোম ওএস। আপনি হয়তো অনেকদিন ধরে জেনে এসেছেন যে আমরা হয়তো দুইটা অপারেটিং সিস্টেম সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি ব্যবহার করেছি, সেটা হলো যে উইন্ডোজ এবং সেটা হলো যে ম্যাক ওএস। বাট এখানে লিনাক্স আছে, তারপরে আইওএস আছে, দেন আবার ক্রোম ওএস আছে। এই সম্পর্কে কিন্তু আপনাদের হয়তো অনেকের ধারণা নেই, কিন্তু আপনি এখান থেকে এই সম্পর্কে ধারণা একটা পেয়ে যাবেন। দেন আমরা এই বিষয়ে ডিটেলসে কথা বলবো। ইন ডিটেলসে যখন আমরা এই মডিউলে আসবো তখন আমরা এই মডিউল সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। দেন আসেন 5th নাম্বার মডিউলে, যেখানে আমরা আলোচনা করবো ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যে WWW, যে আমরা কিভাবে আসলে ইন্টারনেট অ্যাক্সেস করবেন, কিভাবে আপনি ইন্টারনেট কানেক্ট করবেন, ইন্টারনেটের সিকিউরিটি সম্পর্কে, ডাটাবেস সম্পর্কে এবং ওয়াইফাই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। দেন আমরা আসবো 6 মডিউলে অফিস টুল সম্পর্কে। এখানে যেটা থাকবে MS ওয়ার্ড এবং গুগল ডস। MS ওয়ার্ড কি যদি আপনি এখন প্রশ্ন করেন, সেক্ষেত্রে আমি বলবো যে যখনই আমরা কোনো কিছু লেখালেখি করি সেটা আমরা MS ওয়ার্ডে করে থাকি। বিভিন্ন চিঠি বলেন, বিভিন্ন লেটার বলেন, মানে যে কোনো ধরনের ইবুক বলেন, সেগুলো আমরা আসলে MS ওয়ার্ডে করে থাকি। এবং সিমিলারভাবে MS ওয়ার্ড হলো যে উইন্ডোজের একটা প্রোডাক্ট, এবং সেম টু সেম একই প্রোডাক্ট সেটা আমাদেরকে গুগল দিচ্ছে গুগল ডস নামে, সেম একই বিষয়। বাট এখানে ডিফারেন্ট হলো MS ওয়ার্ডটা আমরা অফলাইনে ব্যবহার করতে পারতেছি এবং গুগল ডসটা সেটা আমরা অনলাইনে ব্যবহার করতে পারতেছি। তার সুবিধা কি? সিকিউরিটি পারপাস সুবিধা, মাল্টিপারপাস আমরা কাজ করতে পারতেছি, আমরা একসাথে অনেকগুলা কাইন্ড একই ডসের মধ্যে কাজ করতে পারতেছি। ঠিক আছে, ইন্টারনেটের যে বিষয়টা, সেটা যখন আমরা ইন্টারনেট মডিউল নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে আমরা সেই বিষয়টা দেখব। এবং দেখুন স্প্রেডশিট যেটা আছে, MS এক্সেল এবং গুগল শিট দুইটা সেম বিষয়। MS এক্সেল খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার, ডাটাবেস সফটওয়্যার। ঠিক আছে, সেখানে আমরা ওয়ার্ল্ড ওয়াইডে সবচেয়ে বেশি জনপ্রিয় MS এক্সেল, এবং তার অল্টারনেটিভ হিসেবে কিন্তু আমরা পাচ্ছি কি গুগল শিট। এখন মজার বিষয়টা হলো যে হ্যাঁ, এখন অফিস যে টুলগুলো আছে, MS ওয়ার্ড বলেন, MS এক্সেস বলেন, MS পাওয়ার পয়েন্ট বলেন, এগুলো কিন্তু আসলে পেইড সফটওয়্যার। আপনার মনে রাখতে হবে এগুলো পেইড সফটওয়্যার। দেন আপনি এর অল্টারনেটিভ হিসেবে ফ্রিতে আপনি গুগল শিট, গুগল ডস এবং আপনি গুগল শিটসের যে স্লাইড আছে সেগুলো আপনি কিন্তু চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এবং ইমেল ক্লায়েন্ট সম্পর্কে যদি আমি বলি, এখানে আপনি পাচ্ছেন আউটলুক, মাইক্রোসফটের প্রোডাক্ট। দেন আপনি সেম প্রোডাক্টটা পাচ্ছেন জিমেল হিসেবে, আপনার অলরেডি জিমেলের সাথে অনেকেই পরিচিত। দেন আসেন কোলাবোরেশন টুল নিয়ে। কোলাবোরেশন টুলের মধ্যে আপনি চাচ্ছেন গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ এবং ড্রপবক্স। এখন দেখেন সবচেয়ে জনপ্রিয়তা হলো যে গুগল ড্রাইভ, সেটা আমরা জানি। আমাদের 15 GB একটা জিমেল খুলে সেটা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে আপনারা সরাসরি, অনেকেই আসলে বর্তমান যুগে সবাই অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে পরিচিত। আপনিও এখানে আপনার একটা বাই ডিফল্ট একটা সফটওয়্যার পেয়ে থাকবেন আপনার মোবাইলে, দেখবেন যে গুগল ড্রাইভ হিসেবে সেটা দেওয়া আছে। এবং আপনারা সেমভাবে যদি আপনি মাইক্রোসফটের কোনো প্রোডাক্ট ব্যবহার করেন, সেম কোলাবোরেশনের জন্য আপনি ওয়ান ড্রাইভ পেয়ে যাচ্ছেন এবং আপনি ড্রপবক্সের মতো একটা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন। এর কাজটা হলো আসলে কি, আপনি অনলাইনে আপনার ডাটাগুলো স্টোর করতে পারছেন, যেটা আপনি আপনার কম্পিউটারে লোকালি অথবা মেমোরিতে, ফোন মেমোরিতে যেগুলো আপনি রেখে থাকেন, যেমন ছবি, গান, ভিডিও, তারপরে বিভিন্ন ফাইল এক্সেট্রা এক্সেট্রা, সেম কাজগুলো আপনি কোথায় রাখতে পারতেছেন সেফলি, সেটা আপনি গুগল ড্রাইভ অথবা ওয়ান ড্রাইভে রাখতেছেন। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার মোবাইলটা হারিয়ে গেল বা আপনি ইমার্জেন্সি কোনো ডাটা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সেটা ইজিলি নিতে পারতেছেন আপনার ড্রাইভ থেকে। অথবা আপনি চাইলে কারোকে সেটা শেয়ার করতে পারেন, আপনার ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছেন, উনি ওনার মতো করে সেখান থেকে অ্যাক্সেস নিতে পারবে। আপনি চাইলে সেখানে আরও ভেরিয়ে দিতে পারেন, সেগুলো আপনি দিতে পারেন। সেই বিষয়ে আমরা বিস্তারিত পরে জানবো। এবং কম্পিউটার শর্টকাটস যে কিগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, কিভাবে আপনি শর্ট ইন হ্যান্ড, কিভাবে আসলে স্মুথলি আপনি টাইম সেভিং করার জন্য আপনি শর্ট ইন হ্যান্ড ব্যবহার করেন, সেই বিষয়গুলো আমরা কিন্তু বিস্তারিত কথা বলবো। দেন সর্বশেষ আমরা আরো কিছু নিয়ে কথা বলি, সেটা কি কম্পারিজন নিয়ে কথা বলতে পারি। এবং দেখেন এটা আসলে খুব একটা ডিফারেন্ট একটা টপিক, সেটা হলো যে প্রোগ্রামিং সম্পর্কে। যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা প্রোগ্রামিং শিখবেন, সেক্ষেত্রে আপনারা এই স্টেপে আসলে প্রোগ্রামিং নিয়ে কিন্তু আপনারা শিখতে পারেন। এবং আরেকটা বিষয় সেটা হলো যে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে। এখানে কিছু নেটওয়ার্কের সম্পর্কে আমি আলোচনা করব, কিভাবে আসলে আপনি আইপি সেটিং করবেন, কিভাবে আসলে আপনি লেন কানেকশন নেবেন, ওন কানেকশন, মেন কানেকশন নেবেন, সেটা আপনি কিভাবে মেনটেন্স করবেন, সেই বিষয়ে বিস্তারিত এখানে আসলে বলবো।
আচ্ছা, তারপরে আমরা কম্পিউটারের কিছু সিকিউরিটি সম্পর্কে এবং প্রাইভেসি সম্পর্কে আলোচনা করব, বিকজ কম্পিউটারের সিকিউরিটি এবং প্রাইভেসি মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে আসলে কোন সাইটগুলোতে ঢুকলে আপনি ম্যালওয়্যারের আক্রমণ হতে পারেন বা আপনার ডাটাগুলো চলে যেতে পারে, এবং আপনি কিভাবে সেটা অ্যাক্সেস কন্ট্রোল করবেন, আসলে কিভাবে আপনি অথেন্টিকেশন করবেন, এবং অনলাইন প্রাইভেসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। সো এতক্ষণ পর্যন্ত আপনারা আসলে যেটা জানলেন সেটা হলো যে আমাদের কোর্সের মডিউলটা। এখন আসলে আমরা এই মডিউল ধরে যদি আপনি কোনো কিছু শিখেন, আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি আসলে কম্পিউটারে আপনি বস হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি আসলে কোনো সমস্যায় পড়বেন না। ইন ফিউচারে আপনি জাস্ট এখান থেকে শিখলেন, দেন আপনি নিজেরটা নিজে আস্তে আস্তে শিখতে পারবেন। দ্যাটস ইট। সো এই হলো আমাদের কোর্সের মডিউল। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আমরা কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখবো আজকে, দেন আমরা আস্তে আস্তে সম্পূর্ণ বিষয়টা আসলে কভার করার চেষ্টা করব। তো প্রথমে আসেন আসলে আমরা আসলে কম্পিউটার আসলে কি, হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার আসলে কি? এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক্স ডিভাইস দ্যাট টেক্স information like text or number, process it and gives the result. সাপোজ কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক্স ডিভাইস, বিভিন্ন কম্পোনেন্টের সাহায্যে সেটা তৈরি হয়। যেমন তার মধ্যে থাকে কি কি থাকতে পারে, র্যাম থাকতে পারে, রোম থাকতে পারে, এবং আপনার বিভিন্ন কম্পোনেন্ট আইসি, এগুলো দিয়ে আসলে একটা কম্পিউটার তৈরি হয়। সেটা আসলে কি, টেক্সট এবং নাম্বারসের প্রসেস করে। যেমন আপনি কি করলেন, একটা ইনস্ট্রাকশন দিলেন, কম্পিউটারটা আসলে কিভাবে কাজ করে সেটা আমি বলি। আপনি একটা ইনস্ট্রাকশন দিলেন, সেটা সে প্রসেস করলো, দেন তার একটা আউটপুট বা রেজাল্ট আপনাকে দিল। আসলে কম্পিউটারটা মূলত এভাবেই কাজ করে থাকে। তো প্রথমত আমরা একটু দেখি ডিফারেন্ট টাইপ অফ কম্পিউটার্স। ডিফারেন্ট টাইপ অফ কম্পিউটার্সের মধ্যে দেখতে পাচ্ছি এমবেডেড কম্পিউটার আছে, দেন আপনার মিনি প্রেমস কম্পিউটার আছে, দেন আপনার সুপার কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, সার্ভার আছে এবং ওয়ার্ক স্টেশন। তো তার মধ্যে থেকে আপনারা যেটার সাথে সবচেয়ে বেশি পরিচিত, তার মধ্যে ল্যাপটপের সাথে আপনার পরিচিত, এবং ডেস্কটপ কম্পিউটার যেটা বলে থাকি সেখানে আপনার পরিচিত। সার্ভার সাথে হয়তো অনেকেই পরিচিত, আবার অনেকে সেটার সাথে পরিচিত না। এবং সুপার কম্পিউটার সেটা হয়তো সচরাচর আমরা দেখে থাকি না, সেটা আসলে বিভিন্ন গবেষণার কাজে সেটা ব্যবহার করে থাকি। ওকে ফাইন। দেন আসেন ইনপুট ডিভাইস। আসলে ইনপুট ডিভাইসটা কি? প্রথমত আমি একটা কথা বলি যে ইনপুট ডিভাইসটা বেসিক্যালি আপনি সেটা একবারে মনে রাখবেন, যেটা আমরা আসলে ইনপুট দেবো, মানে কম্পিউটারে কোনো ইনস্ট্রাকশন আমরা ইনপুট দেবো, সেটাই হলো আমাদের ইনপুট ডিভাইস। তার মধ্যে হয়তো প্রথমে হলো যে কিবোর্ড, কারণ কিবোর্ডের সাহায্যে আমি বিভিন্ন কিছু লিখে থাকি, সেটা আমরা ইনপুট হিসেবে কম্পিউটারকে পাঠাই। মাউসের সাহায্যে আমরা ক্লিক করি, বিভিন্ন ইনফরমেশন দিই, সেটা ইনপুট ডিভাইস। টাচ স্ক্রিন আমরা টাচ করে করে সেটা ইনপুট দিই, সেটা ইনপুট ডিভাইস। মাইক্রোফোনের সাহায্যে আমরা ভয়েস দিয়ে থাকি, সেটা ইনপুট ডিভাইস। স্ক্যানারের সাহায্যে আমরা কিন্তু কোনো কিছু স্ক্যান করে সেটাকে আবার কম্পিউটারে নিয়ে যাই, সেক্ষেত্রে সেটা ইনপুট ডিভাইস। এবং ওয়েবক্যামের সাহায্যে আমরা নিজেদের ফেসের ভিডিওগুলো করে থাকি, সেটা কিন্তু আসলে ইনপুট ডিভাইস। তো এখান থেকে আপনি একটু বুঝতে পারেন যে আসলে ইনপুট ডিভাইসটার মূলত কাজটা হলো, সেটা হলো যে আমরা যেই ইনস্ট্রাকশনের সাহায্যে কম্পিউটারের ভিতরে আমরা ডাটা পৌঁছাই, সেটাই হলো যে আমাদের ইনপুট ডিভাইস। সো এখান থেকে আপনি মোটামুটি ক্লিয়ার যে আসলে ইনপুট ডিভাইস আমাদের কোনগুলো এবং ইনপুট ডিভাইসটা আসলে কি। ওকে ফাইন। দেন আসেন আউটপুট ডিভাইস। এখন আসেন, আমি এর আগে কথা বলেছি, সেটা হলো যে স্ক্যানার দেখতে কিন্তু সিমিলার এবং প্রিন্টারটাও সিমিলার। মোস্টলি কমনলি তারা সবসময় ভুল করে থাকে যে অনেক সময় আপনার এক্সাম কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটা আসলে ইনপুট ডিভাইস এবং কোনটা আউটপুট ডিভাইস। অনেকে আসলে প্রিন্টারকে ইনপুট ডিভাইস বলে থাকেন, আসলে এটা রং অ্যাপ্রোচ। এই প্রিন্টার দিয়ে কি বের হয়, কাগজগুলো বেসিক্যালি বের হতে থাকে, সেক্ষেত্রে সেটা আমরা হার্ড কপি হিসেবে পাই, সেটা হলো যে আউটপুট ডিভাইস। মনিটরের সাহায্যে আমরা কোনো কিছু দেখতে পারি, ভিজুয়ালাইজেশন হয়, সেটা আউটপুট ডিভাইস। স্পিকারের সাহায্যে গান অথবা বিভিন্ন ধরনের সাউন্ড আমরা শুনতে পারি, সেটা আউটপুট ডিভাইস। হেডফোনের সাহায্যে সেম কাজটা আমরা শুনতে পারি, সেটা কিন্তু আউটপুট ডিভাইস। ওকে ফাইন। এখন আসেন অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার্স। কম্পিউটার্স আসলে কয়েক ধরনের অ্যাপ্লিকেশন থাকে, তার মধ্যে হলো যে এডুকেশন পারপাস, কমিউনিকেশন, এন্টারটেনমেন্ট, হেলথ কেয়ার, ব্যাংকিং সাইডের সেমভাবে আরও অন্যান্য পার্সোনাল অ্যাপ্লিকেশনও থাকতে পারে। বেসিক্যালি এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যখন আপনি বলবেন যে হোয়াট ইজ এডুকেশন অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি যদি ধরেন মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট এডুকেশন পারপাসে ব্যবহার করে থাকি। কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি ধরেন জিমেইল, আউটলুক ইত্যাদি কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে। এন্টারটেনমেন্ট সফটওয়্যার ভিজুয়াল স্টুডিও, তারপরে আপনি বিএলসি প্লেয়ার ধরতে পারেন, তারপরে আসে এমএক্স প্লেয়ার, যেটা আপনারা অ্যান্ড্রয়েডে ব্যবহার করে থাকেন। বেসিক্যালি যেখানে আমরা ভিডিওগুলো দেখতে পারি, অডিওগুলো দেখতে পারি, সেটা হলো যে এন্টারটেনমেন্ট পারপাসের সফটওয়্যার। ওকে ফাইন। দেন আসেন হেলথ কেয়ারিং এবং ব্যাংকিং সেক্টর সফটওয়্যারগুলো, সেটা অলরেডি আপনারা সেটা জানেন। অ্যাজ লাইক আপনারা মোটামুটি এখান থেকে একটা ধারণা নিতে পেরেছেন যে আসলে কম্পিউটারের সাহায্যে আমরা কোন কোন বিষয়গুলো কাজ করতে পারি। তো কম্পিউটার কি এ বিষয়ে আসলে আপনারা ফুললি ক্লিয়ার যে আসলে কম্পিউটার
আমরা আমাদের এডুকেশন পারপাস যেন বলেন যে আমাদের যে দৈনন্দিন জীবনে সমস্ত কাজকে ইজিলি করার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে আরেকটু মনে করেন ইমপ্রুভমেন্ট নিজের স্কিল ডেভেলপ করার জন্য আমরা কিন্তু কম্পিউটারকে নিত্যদিন ব্যবহার করে থাকি। অ্যাজ ইউজুয়াল আপনি এখন বর্তমান যুগে এসে দেখবেন যে সবার কাছে কিন্তু একটা পার্সোনাল কম্পিউটার আছে, সবাই কিন্তু কম্পিউটার ব্যবহার করছে। সো আপনি কেন পিছিয়ে থাকবেন, আপনিও কম্পিউটার ব্যবহার করতে থাকেন। ওকে ফাইন। দেন আসেন বেসিক কম্পিউটার্স অ্যান্ড ইটস অপারেশন, সেই বিষয়ে একটু আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি। মূলত আমরা এখান থেকে যেটা শিখতেছি সেটা হলো যে আমরা এখান থেকে মূলত থিওরিক্যাল পার্টটা কম্পিউটার সাথে আমরা নিজেকে ইন্টারাকশনটা করতেছি, দেন আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালি যাব, তখন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা কাজ করব। ওকে ফাইন। দেন এখানে আসেন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে ডাটা অ্যান্ড ইনফরমেশন। ডাটা কি এবং ইনফরমেশন কি, ঠিক আছে। তো এখন দেখেন বিশেষ করে হলো যে কম্পিউটার আমরা যে বিষয়টা সবসময় আমরা দিয়ে থাকি সেটা হলো যে আমরা এখান থেকে কিছু ডাটা দিয়ে থাকি, যেমন নাম্বারস হতে পারে, ওয়ার্ডস হতে পারে, ইমেজ হতে পারে, অর সাউন্ড হতে পারে, এগুলো আসলে আমরা বলি ডাটা। কারণ আমরা অনেক সময় বলি যে আমাদের ডাটা লস হয়েছে বা আমরা ডাটা রিকভারি করতে চাই, সেই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে আসলে ডাটা হলো যে আমরা যেই বিষয়গুলো আমরা ভিজুয়ালি যেটা বলে থাকি যে গান, পিকচার, ইমেজ, এগুলো হলো আমাদের ডাটা, ঠিক আছে। তো এটা অলরেডি মাথায় রাখবেন। এবং ইনফরমেশন যেটা হলো যে ইনফরমেশন হোয়াট উই গেট দ্য আফটার দ্য প্রসেসিং ডাটা, এই ডাটাকে যখন আমরা প্রসেস করি তখন কিন্তু আমরা এর থেকে কিন্তু ইনফরমেশনটা বের করতে পারি। ওকে। দেন আসেন ক্লাসিফিকেশন অফ কম্পিউটার্স। এখানে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। এর মধ্যে আছে সাইজ অফ পাওয়ার আছে, তারপরে পারপাস আছে, ডাটা হ্যান্ডলিং আছে, আর্কিটেকচার আছে, ফাংশনালিটি আছে, অন দ্য ইউজার আছে। এখন আসে ফিজিক্যাল ডিভাইস। এন্ড ফিজিক্যাল ডিভাইস কি, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল ডিভাইস? Physical devices are external hardware components that are connected to the computer to expand its functionality. Those devices can be categorized into input device, output device and storage device. That's the most important, সেটা হলো যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং স্টোরেজ ডিভাইস। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ইনপুট ডিভাইস। অলরেডি আমি আপনাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলে নিয়েছি, সেটা হলো যে কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস এবং কোনটা স্টোরেজ ডিভাইস, সেটা হয়তো বলা হয়নি। স্টোরেজ ডিভাইস নিয়ে কথা বলবো। দেন এখানে আসে কিবোর্ড। কিবোর্ডের কাজটা হলো যে আমরা আসলে টাইপ যেটা করে কমান্ড দিয়ে থাকি কম্পিউটার, সেটা হলো যে কিবোর্ড। এবং মাউস কি, অলরেডি আপনারা অনেকে মাউসের সাথে পরিচয়। মাউসের সাহায্যে বিভিন্নভাবে যখন আমি এখানে ক্লিক করতেছি বা এখানে ক্লিক করে একটা ট্যাব নিচ্ছি, এটাই মাউসের কাজ। যেমন একটা ইনস্ট্রাকশন দিয়েছি, যে আরেকটা ট্যাব ওপেন করেছি, একটা ইনস্ট্রাকশন দিয়েছি। এবং দেখেন আমি যদি এখানে দিয়ে দাও হোয়াট ইজ, সাপোজ আমি কিছু লিখতেছি, হ্যাঁ, এটা আসলে কি, এটা হলো যে আমি টাইপ করতেছি, সেটা হলো কিবোর্ড। ওকে ফাইন। দেন আসেন স্ক্যানার। তা আমি যদি এখানে দেখাই যে কিবোর্ড ইমেজ, তো আপনি দেখেন কিবোর্ডের আসলে ইমেজটা আসলে কেমন হয়। যদি আপনারা চিনে না থাকেন, কিবোর্ডটা আসলে বেসিক্যালি এমন ধরনের হয়ে থাকে যাতে করে আপনি কিবোর্ডটার সাথে পরিচিত হতে পারেন। এটা অনেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপিং দোকানে বা এর সাথে আসলে সবাই পরিচিত। এখন দেখেন মাউসটা সেম ভাবে ইনপুট ডিভাইস, মাউসের সাথে আপনারা পরিচিত। মাউসের ইমেজটা যদি একটু দেখাই আপনাদেরকে, তো এটা হলো আমাদের মাউসের ইমেজ। ওকে ফাইন। মাউসের সাথে আপনারা পরিচিত, কিছুটা আমাদের মাউসের মতোই, ইঁদুরের মতোই, সেজন্য এটার নাম ওইভাবে রেখেছে মাউস। তো আমি সেদিকে না যাই। স্ক্যানারের ইমেজটা আমি দেখাইছি, মাইক্রোফোনের সাথে পরিচিত, ওয়েবক্যামের সাথে পরিচিত, টাচপ্যাডের সাথে, সেটার সাথে আপনারা পরিচিত। আউটপুট ডিভাইস, মনিটর চিনেন, প্রিন্টার চিনেন, স্পিকার চিনেন, হেডফোন চিনেন, প্রজেক্ট চিনেন, সেটা অলরেডি প্রজেক্টর আসলে কি? প্রজেক্টর হলো যে আমরা আমাদের সেম একটা মনিটর, এখানে আমরা ছোটভাবে দেখতেছি মনিটরটা, ধরেন আমার এটার স্ক্রিন হলো সাপোজ 12 ইঞ্চি, 24 ইঞ্চি, 32 ইঞ্চি, 42 ইঞ্চি, 40 ইঞ্চি, এরকম মনিটর সাইজ হয়ে থাকে। প্রজেক্টরটা সেম, সেটা হলো যে মনিটরের মতোই, জাস্ট সেটা একটা আলোর রশ্মি দিয়ে সেটা কি করে, সেটা আপনার বড় আকারে সেটা আমরা দেখতে পারি। তার মানে কি, সেটাও কিন্তু আসলে একটা আউটপুট ডিভাইস। ওকে। তো আমি যদি আপনাদেরকে আসলে প্রজেক্টর ইমেজটা যদি একটু দেখাই যে প্রজেক্টর ইমেজটা কি, সেক্ষেত্রে একটু দেখেন। প্রজেক্টর ইমেজ দেখছেন, বললাম যে এখান থেকে আলোটা বের হয়ে এই দেখেন একটা পর্দার উপরে আলোটা পড়ে, সেখান থেকে আমরা বড় আকারে বিষয়টা দেখতে পারি। তো এটা হলো প্রজেক্টর। তাহলে প্রজেক্টরের সাথে মোটামুটি একটা পরিচিত হয়ে গেলেন। এগুলো হলো আমাদের প্রজেক্টর। ওকে ফাইন। এখন আসেন স্টোরেজ ডিভাইস নিয়ে একটু আমরা কথা বলি। স্টোরেজ ডিভাইসটা আসলে কি? স্টোরেজ ডিভাইসের মধ্যে প্রথমত আছে হার্ড ডিস্ক। ওকে, এসটিডি, এটা হলো হার্ড ডিস্ক ড্রাইভ। এটা আসলে একটা স্টোরেজ ডিভাইস যেখানে আমাদের ডাটাগুলো আমরা জমা রাখি। আমরা যদি বলি না মাঝে মধ্যে যে ফোন মেমোরি কত জিবি, 66 জিবি, 128 জিবি হয়, তারপরে 256 জিবি হয়, 512 জিবি হয়, এরকম সেম ভাবে ধরেন এটা একটা জেনারেশন, সেটা হলো যে হার্ড ডিস্ক। দেন আসেন তার একটা আপডেট জেনারেশন, সেটা হলো যে এসএসডি, সেটা হলো সলিড 7
ড্রাইভ। এখন স্টেট ড্রাইভ, এখন সলিড স্টেট ড্রাইভের মেইন কাজটা হলো এটা এসএসডি থেকে অনেকটাই ফাস্ট, ঠিক আছে, ফাস্ট রিড রাইট করতে পারে, সেই জন্য একটা আপডেট জেনারেশন। তারপরে আছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভার, সেটা হলো যে পোর্টেবল যে ইউএসবিগুলো আমরা ব্যবহার করে থাকি। তারপর অপটিক্যাল ডিস্ক ড্রাইভার এবং মেমোরি কার্ড। অপটিক্যাল ডিস্ক ড্রাইভার বহুত আগের যুগে, সেটা হলো সিডি ডিভিডি যখন আমরা ব্যবহার করতে থাকতাম সেগুলোকে আমরা বলে থাকি অপটিক্যাল ডিস্ক ড্রাইভার। দেন আসেন মেমোরি, অলরেডি অনেক কিছু আসতে পারে যে ডিভিডি পূর্ণরূপ কি এবং সিডির পূর্ণরূপ কি, সেক্ষেত্রে আপনারা সেটা ইজিলি লিখতে পারবেন। মেমোরি কার্ডের মধ্যে আসেন আমরা আগে মেমোরি স্লট থাকতো, হয়তো এখন আর বিল্ট ইন মেমোরি দেওয়া থাকে, সেই জন্য মেমোরি স্লট থাকে না, সেক্ষেত্রে আপনি এসএসডি এবং মাইক্রো এসএসডি গুলা ব্যবহার করতে থাকেন। ওকে ফাইন। তো এখন দেখেন আমরা কমিউনিকেশন ডিভাইস নিয়ে একটু কথা বলি। কমিউনিকেশন ডিভাইসটা আসলে কিভাবে আপনি আপনার পিসির সাথে আপনি কানেক্টেড হতে পারেন, সেক্ষেত্রে আমরা মডেম ব্যবহার করি, আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য রাউটার ব্যবহার করে থাকি এবং ব্লুটুথ অ্যাডাপ্টার সাহায্যে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন র্যাম অ্যান্ড হার্ড ডিস্ক। র্যাম আসলে কি এবং হার্ড ডিস্কটা কি, অনেকে হয়তো এর মধ্যে একটু কমিউনিকেশন গুলোই পেলেন, সেই ক্ষেত্রে আমি বলছি র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। আর হার্ড ডিস্ক হলো আপনার যেখানে আপনি ডাটা স্টোর করতে পারেন। র্যামও আসলে এক ধরনের ডাটা স্টোর করে, বাট সে যখন আপনি একটা অ্যাপস ওপেন করবে, সাপোজ আমি এই যে ব্রেভ যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারটা যখন আমি ওপেন করলাম, এটা আসলে ওপেন হচ্ছে সেটা আমার র্যামের মধ্যে। যদি একটা আমি দেখাই, আপনারা রাইট ক্লিক করে যদি টাস্ক ম্যানেজারে চলে যান, সেক্ষেত্রে আমরা একটু র্যামের প্রসেসটা দেখতে পারবো যে আসলে র্যামটা আসলে কিভাবে কাজ করে। এখন দেখেন আমার এখানে মেমোরি নামে একটা অপশন আছে, সেটা হলো 15 জিবি। আমার একটা ডিস্ক আছে, এসএসডি আছে, সেটার মধ্যে যদি আমরা ক্লিক করি, সেটা দেখতে পাচ্ছ আমার ক্যাপাসিটি হলো 477 জিবি। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? এই দুইটার মধ্যে পার্থক্য এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। যখন আমরা একটা অ্যাপসকে রান করবো, সেটা আমাদের এই মেমোরিতে এসে কিন্তু রান হবে, সে ফার্স্ট অফ অল মেমোরিতে জায়গা নেবে। এখন আসেন হার্ড ডিস্কটা আসলে কি? এই ডিস্কটা মূলত হলো যখন আমরা একটা ডাটা পার্মানেন্টলি স্টোর করব, দ্যাটস মিনস যদি আমি বলি আপনাদেরকে, সাপোজ আমি একটা ডাটা পার্মানেন্টলি স্টোর করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এই ফাইলটা স্টোর করলাম আমার ল্যাপটপের মধ্যে। সেক্ষেত্রে এই ফাইলটা স্টোর করার কাজটা হলো যে আমি এই ফাইলটা পার্মানেন্টলি স্টোর করছি, ঠিক আছে। কিন্তু র্যাম যখন আমি এই সফটওয়্যারটা কেটে দেবো, তখন কিন্তু বা আমার ল্যাপটপটা আমি অফ করে ফেলবো, তখন কিন্তু আমার এই ফাইলটা এখানে থেকে যাবে, বাট আমার র্যামের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু থাকবে না। তো র্যামের সাথে আর আপনারা মোটামুটি স্টোরেজের সাথে মোটামুটি একটা পরিচয় হয়ে নিলেন। টাইপ অফ সফটওয়্যার, এখন কথা বলি টাইপ অফ সফটওয়্যার নিয়ে। ধরেন প্রথমত আমরা সফটওয়্যার মধ্যে সিস্টেম সফটওয়্যার একটা জেনে থাকি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার জেনে থাকি এবং ডেভেলপমেন্ট সফটওয়্যার সম্পর্কে অনেকে হয়তো জানেন, অনেকে জানে না। ডেভেলপমেন্ট সফটওয়্যার জেনে থাকি এবং আমরা ফার্মওয়্যার সম্পর্কে অনেকে জানি এবং এমবেডেড সফটওয়্যার আছে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, ফার্মওয়্যারকে এবং এমবেডেড কি। তো অপারেটিং সিস্টেম আছে। অপারেটিং সিস্টেম মূলত হয় যেটা আমাদের হার্ডওয়্যারের সাথে এবং কম্পিউটারের সাথে একটা কানেকশন তৈরি করে, হার্ডওয়্যার এবং কম্পিউটারের সাহায্যে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা হলো যে আমরা যখন উইন্ডোজ ব্যবহার করে থাকি, উইন্ডোজ, দেন হলো যে আইফোনের জন্য আমরা ম্যাক, এই দুইটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং লিনাক্সও জনপ্রিয় আছে, হয়তো বা সেটা নিয়ে আপনারা কাজ করেন না, সেখানে আসলে কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে হয়, সেটা অনেকটা হার্ড, এর জন্য অনেকেই সেটা পছন্দ করেন না। সবচেয়ে ভিজুয়াল হলো উইন্ডোজ, দেখতে পাচ্ছেন এটা উইন্ডোজের যে একটা লোগো আছে, এটাই একটা অপারেটিং সিস্টেম। তো আমি যদি একটু দেখাই আসলে আমার অপারেটিং সিস্টেমটা আসলে কি। তো অপারেটিং সিস্টেমটা মূলত যেটা আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাথে যেটা আমাদের কানেকশন দেবে, সেটা অপারেটিং সিস্টেম। দেখতে পাচ্ছেন আমি যখন এখানে দেখবো যে আমার অপারেটিং সিস্টেমটা কি, সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে অপারেটিং সিস্টেম হলো যে আমাদের উইন্ডোজ। দেখতে পাচ্ছেন সিস্টেম 64 বিট প্রসেস, সেটা হলো আমাদের উইন্ডোজ সিস্টেম। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উইন্ডোজের স্পেসিফিকেশন আসছে না, আমারটা হলো যে উইন্ডোজ 11 প্রো। ওকে ফাইন। তো এই হলো অপারেটিং সিস্টেমটা যেটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। মেইনলি অপারেটিং সিস্টেমটা আমরা এইভাবে কিন্তু ইউজ করে থাকি, অপারেটিং সিস্টেম। দেন আসেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা বলতে অপারেটিং সিস্টেমে আমরা যে সফটওয়্যারগুলো আসলে আমরা ইনস্টল করে থাকি, যেমন এই ব্রাউজারটা আমি এখানে ইনস্টল করলাম, দেন আমার এখানে আরও কিছু সফটওয়্যার আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, এক্সেল আছে, যেমন আমার এখানে আরও অনেক বিষয় আছে। যেমন এই বিষয়গুলো যখন আমরা ইনস্টল করে থাকি, সেগুলোকে আমরা বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইনস্টল করা হয়ে থাকে মূলত নিজের রিকমেন্ড হিসেবে। দেখুন আমি ওয়ার্ড ব্যবহার করব, সেক্ষেত্রে আমি ওয়ার্ডের সফটওয়্যার ইনস্টল করতেছি, আমি ব্রাউজ করবো, সেক্ষেত্রে ব্রাউজ ব্যবহার করতেছি। সেটা অনেকগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে যার যার মতো করে সেটা ব্যবহার করতে পারেন। ওকে, এখন আসে ডেভেলপমেন্ট সফটওয়্যার। আসলে ডেভেলপমেন্ট সফটওয়্যার হলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টুল, সেটা হতে পারে টুলস ইউজড ফর রাইটিং সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা বলেন আপনি একটা
প্রোগ্রাম তৈরি করবেন, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট টুলস হলো যেমন ধরেন VS স্টুডিও, এটা হলো একটা ডেভেলপমেন্ট টুলস। এই টুলসের সাহায্যে আমরা বিভিন্ন কোডগুলো করে থাকি। এই যে কোডগুলো লিখেছি এখানে, এই কোডগুলোকে আমরা এক্সিকিউশন করি। এক্সিকিউশন করার পরে সে একটা, আমি তার একটা কমেন্ট দিই, সে একটা ইনস্ট্রাকশন করে, সে আমাকে একটা সফটওয়্যার মেক করতে দেয় বা বিভিন্ন ধরনের কাজ আমরা এখানে করে থাকি। তো এটা মূলত হলো যে আমাদের ডেভেলপমেন্ট টুলস, ঠিক আছে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, যেমন আইডি আছে, যেমন আইডি যদি কথা বলি, আইডিটা হলো যে এটা হলো যে গুগল একটা প্রোডাক্ট, আমি যেখানে বলি আমি আবার আইডি ইউজ করি, সেগুলো ইন্টেলিজেন্স আইডি কমিউনিকেশন এডিশন। সেম ভাবে আমরা এটাকেও কিন্তু আইডি হিসেবে ব্যবহার করে থাকি। এখানে আপনি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, আদারওয়াইজ আপনি যে কোনো বিষয় কিন্তু এখানে আপনি করতে পারবেন। যেমন এই আইডি তো সেম ভাবে কিন্তু আমরা সেম কাজগুলো এখানে করে থাকি। ওকে ফাইন। আইডি আসলে এতটা আপনাদের প্রয়োজন নেই, কারণ এটা অনেকটা অ্যাডভান্স লেভেলের বিষয়। সেক্ষেত্রে আপনারা মূলত পরিচয় হয়ে নেন, যেন আপনি ভবিষ্যতে যাতে আপনি একটা ধারণা থাকে সেই বিষয়ে আমার জানা, সেই জন্য আমি বলতেছি। দেন আসেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সেক্ষেত্রে আমরা ডাটাবেসের জন্য ব্যবহার করি MySQL এবং ওরাকল। এটা আসলে একটা ডাটাবেস, আমাদের সকল ইনফরমেশন স্টোর করে থাকে আমরা মূলত MySQL এবং ওরাকলের সাহায্যে। আরও অনেকগুলো ডাটাবেস সিস্টেম আছে, SQLite আছে, তারপরে আছে অনেক সার্ভার সিস্টেম ডাটাবেস আছে, সেগুলো নিয়ে ইন ফিউচারে ইনশাল্লাহ কথা বলবো। এখন আছে ফার্মওয়্যার নিয়ে। ফার্মওয়্যার হলো কি? ফার্মওয়্যার হলো যেটা ইনব্লেডেড সফটওয়্যার, স্পেশাল সফটওয়্যার স্টোরেজ ইন হার্ডওয়্যার ডিভাইস টু দ্য কন্ট্রোল দেম। যেমন ফার্মওয়্যারটা হলো মূলত সফটওয়্যার এবং হার্ডওয়্যার একটা কম্বিনেশন, যেটা আপনার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা তৈরি করবে সেই প্রতিষ্ঠানে তার সফটওয়্যার এবং বিভিন্ন কম্পোনেন্ট আইসির সাথে একটা কানেকশন করবে। দেন আমরা যদি সাপোজ আমরা ল্যাপটপে কি করি আমি বলি, হ্যাঁ আসলে ফার্মওয়্যার এটাই বলতে পারে। যেমন আমি শাট ডাউন দিলে সাথে সাথে কি হচ্ছে, আমার ল্যাপটপটা শাট ডাউন হয়ে যাচ্ছে, এটাই মূলত একটা ফার্মওয়্যার। জাস্ট সাথে কি মানে এটার সাথে আমার ল্যাপটপটা অফ হয়ে যাচ্ছে ফিজিক্যালি, আবার যখন অন বাটনে টিপ দিই সেটা অন হয়ে যাচ্ছে। দেন এই প্রোগ্রামটা কে তৈরি করে? এই প্রোগ্রামটা আসলে ম্যানুফ্যাকচার কোম্পানি তৈরি করে, সেটা হচ্ছে ফার্মওয়্যারের কাজ। ওকে ফাইন। এখন আসেন ডিফারেন্স বিটুইন হ্যাকার অ্যান্ড ক্র্যাকার। এখন এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং এই বিষয়টা আপনারা জেনে থাকেন। হ্যাকার অবশ্যই আমরা জানি, যারা আমাদের আসলে হ্যাকার আসলে দুই রকম হয়ে থাকে। আমরা সবসময় নেগেটিভভাবে জানি যে যারা আসলে আমাদের ডাটাগুলো চুরি করে, আমাদের আইডি টাইডি হ্যাক করে, তারা মূলত আসলে হ্যাকার হয়ে থাকে। আসলে এক্স্যাক্টলি তা না। হ্যাকার আসলে ভালো এথিক্যাল হ্যাকারও আছে এবং আনএথিক্যাল হ্যাকারও আছে। এবং ক্র্যাকার যেটা আছে, ওরা আসলে সবসময় আসলে মানে মানুষের ক্ষতি হয়েছে অলওয়েজ, সেটা আসলে বলে নেই। এবং আপনার যখন হ্যাকার আসে সেক্ষেত্রে ইথিক্যাল যে আছে সে সবসময় ভালো কাজ করে থাকে। সে যখন আপনার কম্পিউটার সিকিউরিটি পারপাস, বিভিন্ন ব্যাংকের সিকিউরিটি পারপাস কাজ করে থাকে, সেটা আসলে বিভিন্ন ওয়েবসাইটের সিকিউরিটি দিয়ে থাকে, সেটা হলো যে ইথিক্যাল হ্যাকারের কাজ। আর আনএথিক্যাল কাজ হলো সেটা হলো সে নিয়ে নেবে ডাটাগুলো, সেটা হলো যে আনএথিক্যাল হ্যাকারের কাজ। তো সেই বিষয়টা মাথায় রাখবেন সবসময় যে আসলে হ্যাকার আসলে যে সে খারাপ বিষয়টা তা না। আসলে বিষয়টা হলো মেন যেটা ডিফারেন্ট বিষয়, সেটা হলো যে ওরা আসলে একটা হলো ইথিক্যাল হ্যাকার, আর একটা হলো যে আপনার হ্যাকার, আনইথিক্যাল হ্যাকার। ওকে, তো মোটামুটি আজকে আমি মনে করবো এই থেকে আসলে আপনাদের সমস্যা হওয়ার কথা না, কারণ এই থেকে মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে যাইলেন যে আসলে সবসময় হ্যাকার যে খারাপ কাজ করবে বিষয়টা তা না, সেসব মাঝে মাঝে সেটা ভালো কাজও ব্যবহার করা যায়। ওকে, তো এখান থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন। ক্লিয়ার? ওকে ফাইন। দেন আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। বেসিক আরো বিষয় আছে, সেটা হলো যে বেসিক কম্পিউটার অপারেশন। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত পরে দেখবো, এগুলো আসলে আমাদের অত ইয়ে না, হিস্ট্রিক্যাল। তা আমি অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে, যেখান থেকে আপনারা আসলে শিখতে পারেন। তার একটা মজার বিষয় হলো, সেটা হলো যে আমি এর সাথে সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে বেসিকের মধ্যে যাতে আপনি আরো কিছু ক্লিয়ার হন, সেক্ষেত্রে আরেকটা পিডিএফ বুক আমার কাছে আছে, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা আরেকটা ভিডিওতে সেটা আমি দেখাবো। তাহলে এখান থেকে মূলত একটা ভালো ধারণা পেয়ে যাবেন। তো আজকে অত সময় নেই বা আমাদের সময় সংকটের কারণে আমরা সেটা দেখাতে পারছি না। অবশ্যই এইটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও থাকবে, সেক্ষেত্রে সেখান থেকে সেটা আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন। হ্যাঁ, তো এখানে আমরা আসলে সব বিষয়গুলো দেখাবো। মূলত আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। জেনারেশন অফ কম্পিউটার্সের কথা যদি একটু বলি, সেক্ষেত্রে কম্পিউটার আসলে এখানে মিস করানো হয়েছে
কম্পিউটারের বিভিন্ন জেনারেশন সম্পর্কে কথা বলেছে, যে কখন কত সালে কোন কম্পিউটার কিভাবে কাজ করেছে সেটা আসলে বলা হয়েছে। যেমন ফার্স্ট জেনারেশন যদি বলি, আপনি 1940 সাল থেকে 1995 সাল পর্যন্ত ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন আছে কত সাল থেকে কত সাল, থার্ড জেনারেশন আছে। এগুলো আসলে হিস্টোরিক্যাল বিষয়, তো এগুলো আপনারা আসলে নিজেরা পড়ে নিলে সেটা পড়ে যাবেন। দেন আসেন আপনারা ফিফথ জেনারেশন, কারণ আপনারা ফিফথ জেনারেশন আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জেনারেশন আছে, আমরা বর্তমানে ফিফথ জেনারেশন নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট আমরা পাচ্ছি। এই জেনারেশনগুলো আসলে এখান থেকে আপনারা নিজেরা পড়ে নেবেন। আরেকটা মজার বিষয় সেটা হলো যে আপনারা একটা কাজ করতে পারেন, সেটি ইম্পর্টেন্ট, আপনারা চাইলে এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারেন। এই এক্সটেনশন সাহায্যে কি হবে, আপনি যে ইংলিশটা পড়লেন যদি আপনি সেটার অর্থ না বুঝেন, সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা চলে এসেছে। ওকে, সেক্ষেত্রে আপনার ইংলিশটা পড়া হলো, বাংলাটাও পড়া হলো, সেক্ষেত্রে আপনি ইজিলি সুন্দরভাবে বাংলাটাও পড়তে পারবেন। আবার ধরেন আপনি এটা সম্পর্কে জাস্ট দ্য জেনারেশন কম্পিউটার সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি জাস্ট এখানে ধরে রাখলেন, এখানে আপনি দেখলেন, দেন এর ডিটেলস কিন্তু সাথে সাথে চলে এসেছে। কারণ দেখেন প্রযুক্তি আমাদেরকে আসলে কত দূরে নিয়ে গেছে, কতটা আসলে আমাদের লাইফে কি বলেন মানে সাপোর্ট দিচ্ছে প্রযুক্তির কারণে, সেটা আমরা ভালো কাজে সবসময় ব্যবহার করব। কম্পিউটার ফর জন্য, কারণ আমি বিষয়টা জানি না, সেক্ষেত্রে আমি সেখান থেকে দেখে নিচ্ছি, চাইলে আমি সেটার উচ্চারণও সেখান থেকে জেনে নিতে পারি। এই হলো মূলত অ্যাডভান্টেজটা। হ্যাঁ, আর না হলে কি হতো, আমার এটার জন্য ডিকশনারি খোঁজা লাগতো, আবার সার্চ দেওয়া লাগতো, বিষয়টা অতটা কঠিন ছিল। এখন আমি সাথে সাথে সেটার উত্তর দেখতে পাচ্ছি, সাথে সাথে সেটার বাংলা পড়তে পারতেছি। তো এই জিনিসটা আসলে আপনার কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে চলে যাবেন, যে কোনো ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর আপনি সেটিংয়ে যাবেন, আপনি এখান থেকে একটা বিষয় দেবেন, এক্সটেনশন নামে একটা অপশন পাবেন, আপনি এক্সটেনশনে চলে যাবেন। এক্সটেনশনে গিয়ে আপনি জাস্ট এখান থেকে ওয়েব স্টোর যেটা আছে, যে স্টোর আছে সেই স্টোর থেকে গিয়ে আপনি জাস্ট এখানে ট্রান্সলেট লিখলে সার্চ করলে ট্রান্সলেটর চলে আসবে। ঠিক আছে, এখানে অনেকগুলো ট্রান্সলেটর আছে। দেন আপনি চাইলে এখান থেকে গুগলের যে ট্রান্সলেটর আছে সেটাও ব্যবহার করতে পারেন, সেই বিষয়টা মাথায় রাখবেন। ওকে, আর যদি না পারেন সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করে বলবেন, সেটা পরে আমি আপনাকে ফ্রি হয়ে সেটা করে দেব, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে মূলত আপনি এভাবে চাইলে সেটা ইজিলি শিখতে পারেন। তাহলে আমাদের মোটামুটি জেনারেশনের পার্টটাও শেষ, এবং আসেন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ক্লাসিফিকেশন কম্পিউটার্স নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, কম্পিউটার ক্লাসিফিকেশনের কথা যেখানে বলি সেটা হলো যে বেসড অন সাইজ আছে, তারপরে ফাংশনালিটি পারপাস আছে, তারপরে বেসড অন পারপাস আছে, পারফরমেন্স আছে, এবং ডাটা হ্যান্ডেলিং আছে। আসলে আপনি কোন পারপাসে কম্পিউটারটা ব্যবহার করতে চাচ্ছেন সেটাই আসলে এখানে বলা হচ্ছে। যেমন সুপার কম্পিউটার, সেটা আসলে আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, মেনি ফ্রেম কম্পিউটার আছে, মাইক্রো কম্পিউটার আছে, দেন হলো আমাদের ইনবেডেড কম্পিউটার আছে, দেন আমাদের মিড রেঞ্জ কম্পিউটার আছে, সেই বিষয়গুলো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তা আমরা যেটা অবশ্যই ব্যবহার করে থাকি সেটা হলো যে ডেস্কটপ পিসি এবং ল্যাপটপ, এগুলো আসলে আমরা ব্যবহার করে থাকি। যেন অনেকে আসলে ট্যাবলেট ব্যবহার করে থাকেন, স্মার্টফোন ব্যবহার করে থাকেন। ওকে, তো এই বিষয়গুলো একটু ক্লিয়ার করা দরকার ছিল, সেই জন্য আমি বলে দিয়েছি। আসলে বেসিক ফাংশনালিটি যেখানে আছে সেখানের মধ্যে আপনার অ্যানালগ কম্পিউটার্স আছে, ডিজিটাল কম্পিউটার্স আছে, হাইব্রিড কম্পিউটার আছে। যেটা আমরা বর্তমানে ব্যবহার করতেছি সেটা আমরা আসলে ডিজিটাল কম্পিউটারটা আমরা আসলে কিন্তু ব্যবহার করি সবচেয়ে বেশি। ওকে, ফাইন। দেন ডিজিটাল কম্পিউটার আছে, আর তারপর হাইব্রিডের সাথে তো আপনার পরিচয় হলেনি। এটা হলো মূলত আমাদের পারপাস, কোন কোন পারপাসে আমরা সেটা ব্যবহার করে থাকি। আরেকটা মজার বিষয় সেটা হলো যে বেসড অন ডাটা হ্যান্ডেলিং। ডাটা হ্যান্ডেলিং এর বেসটা দেখতে পাচ্ছেন, এটা হলো বেস প্রসেসিং সিস্টেম, কিভাবে আসলে সিস্টেম করে, এবং দেখেন রিয়েল টাইম সিস্টেম, রিয়েল টাইম আসলে কিভাবে কাজ করে দেখতে পাচ্ছেন। এখানে যারা মানুষের সাথে এবং কম্পিউটারের সাথে এবং ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করতে আমার সময় লাগতেছে জাস্ট 20 মিনিট, এবং সেম কাজটা যখন আমরা জাস্ট ইন্টারনেট এবং সিস্টেম দিয়ে করি সেক্ষেত্রে আমাদের সময় লাগে মাত্র 1 সেকেন্ড। তাহলে আমরা কতটুকু সময় কনজিউম করতে পারলাম সেই বিষয়টা এখানে বোঝাতে চেয়েছে। দেন আসেন অ্যাপ্লিকেশন কম্পিউটার্স। অ্যাপ্লিকেশন কম্পিউটার্স নিয়ে একটু আমরা কথা বলি। তো অ্যাপ্লিকেশন কম্পিউটার নিয়ে অলরেডি আমি কথা বলেছি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। দেন আবার একটু যদি বলি, অ্যাপ্লিকেশন কম্পিউটারের মধ্যে সবচেয়ে মজার বিষয়টা হলো যে আপনি যে সিস্টেমের মধ্যে আপনি নিজের রিকমেন্ড হিসাবে নিজের পছন্দ অনুযায়ী যে সফটওয়্যারগুলো ইনস্টল করবেন নিজে থেকে, সেটাই আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, সোজা সাপটা উত্তর, এখানে আসলে কোনো ভেজাল নাই। মানে আপনার এখন প্রয়োজন হলো যে আপনি একটা মুভি দেখবেন, সেজন্য আপনার দরকার, আপনার সাপোজ এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, টেলিগ্রাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ভিজুয়াল কোড যেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দেন ফক্সিটি যেটা, কারণ এগুলো আমার প্রয়োজনের সফটওয়্যার, এগুলো আমি নিজেই ব্যবহার করতেছি, আমার প্রয়োজন, আপনার প্রয়োজন হতে পারে না, আদারওয়াইজ অন্যদের প্রয়োজন নাও হতে পারে, তারা এগুলো ইউজ করবে না। সেক্ষেত্রে কি সেটা আসলে তাদের ম্যান্ডেটরি না, তাদের জন্য রিকমেন্ড না। এখন আসেন তাহলে কোনটা রিকমেন্ড, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার রিকমেন্ড। কারণ সিস্টেম সফটওয়্যার ছাড়া আপনি এখন যে ভিডিওটা আমার দেখছেন সেটা অবশ্যই আপনি একটা সিস্টেমের কারণে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, কারণ আপনি উইন্ডোজ অথবা ম্যাকের সাথে কানেক্টেড আছেন, সেই জন্য দেখতে পারতেছেন।
সিস্টেমটা লাগবেই, সিস্টেম সফটওয়্যার মোস্ট রিকমেন্ড, কারণ এটা ছাড়া আপনি একটা সিস্টেমে আসলে আসতেই পারবেন না। আপনি মোবাইল দেখছেন, ও অ্যান্ড্রয়েড সিস্টেম, আইফোন দেখছেন আইওএস সিস্টেম, আপনি উইন্ডোজ দেখছেন উইন্ডোজ সিস্টেম, আপনি ম্যাকে দেখছেন ম্যাক সিস্টেম। তার মানে সোজা সাপটা কথা যে সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার আসলে ডিফারেন্ট। সিস্টেম সফটওয়্যারটা হলো যে সিস্টেম, মানে আপনার যে কম্পোনেন্টগুলো আছে, মাদারবোর্ড, মনিটর, হ্যাঁ, এগুলোর সাথে যে কমিউনিকেশনটা করবে সেটা করবে আমাদের সিস্টেম। ওকে, আর সিস্টেম সফটওয়্যারের সাথে যে কমিউনিকেশনটা হবে সেটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ক্লিয়ার? তাহলে মোটামুটি একটা ধারণা আপনি পেয়ে গেলেন যে সিস্টেম সফটওয়্যার কোনটা আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটা। ঠিক আছে, তার মধ্যে এখানে যে সফটওয়্যারগুলো এডুকেশন, এন্টারটেনমেন্ট, গেমস, ব্যাংক, মেশিন, বিজনেস অ্যাপ্লিকেশন, এগুলো আপনারা আসলে এখান থেকে দেখে নেবেন। এগুলো হলো মূলত আমাদের কি সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার করে ফেলেছি। তো আজকের মডিউল থেকে যেটা আমরা শিখলাম সেটা হলো যে ইন্ট্রোডাকশন ফার্স্টটা আমরা কমপ্লিট করে ফেললাম। সেখান থেকে আমরা বেসিক অফ কম্পিউটার্স অ্যান্ড অপারেশনস নিয়ে আলোচনা করেছি, তারপরে কম্পিউটার জেনারেশন নিয়ে আলোচনা করেছি, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার নিয়ে আলোচনা করেছি, দেন সর্বশেষ আমরা অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার্স নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ আগামী লেকচারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে কম্পোনেন্টস অফ কম্পিউটার। তার মধ্যে আমরা হার্ডওয়্যার, সফটওয়্যার, কন্ট্রোল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটা হলো সিপিইউ, তারপরে মেমোরি ইউনিটস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং অবশ্যই সেই ক্লাসে আপনারা উপস্থিত থাকবেন আশা করি, কারণ এই বিষয়টা মূলত একটা কম্পিউটারের প্রাণ। আমরা আজকে যেটা শিখলাম সেটা হলো যে আমরা মূলত পরিচয় হয়েছি কম্পিউটারের সাহায্যে, এই 4টা টপিক্সের সাহায্যে আমরা মূলত পরিচয় হয়েছি একটা ডিভাইসের সাথে। এখন আমরা মূলত তার গঠনটা দেখবো, সে কি খেতে চায়, তাকে আমরা আসলে কিভাবে চালাবো, সে আসলে কিভাবে চলে, তার আসলে কতটুকু, আমরা যেমন একটা মানুষ, আমরা কয় ঘন্টা ঘুমাই, আমরা কি খাই, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের নিয়ম নীতি, আমাদের কালচার, যে একটা বিষয় আছে না, সেটা আসলে একটা মানুষকে আমরা দেখতে পারি। যেমন একটা প্রাণী, তার কালচারটা আলাদা, সে কথা বলতে পারে না, তারপরে সে বনে চলে, তারপরে পাখি উড়ে, তার কালচারটা ডিফারেন্ট। সেমভাবে একটা কম্পোনেন্টসের সাহায্যে মূলত আমরা তাকে আসলে ক্লাসিফিকেশনটা করতে পারবো, যে আসলে সে আসলে কিভাবে চলে, তার আসলে কি প্রয়োজন, সেটা আমরা তখনই জানতে পারবো। সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। অবশ্যই সেই ভিডিওটা দেখলে আপনারা সেই বিষয়টা কিন্তু জানা হয়ে যাবে। তো আগামী লেকচারে ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তো আজকে যেটা আমি সামারি বলবো, সামারিটা হলো আপনি আজকে যে বিষয়গুলো শিখলেন সেগুলো চাইলে আপনি নোট করতে পারেন, যাতে করে আপনি ইন ফিউচারে আপনার কাজে লাগে, আপনি দেখলে যাতে মনে করতে পারেন, সেই বিষয়টা অবশ্যই আপনি মাথায় রাখবেন। তো এই থেকে মূলত আপনারা এই বিষয়গুলো শিখতে পারলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।